অনেকেই অলৌকিক ঘটনাকে আজগুবি বলে উগিয়ে দিতে পারেন। বলবেন এসব মন গড়া কাহিনী, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। সত্যি বলতে আমিও ঠিক এটাই ভাবতাম। এই সমস্ত অলৌকিক ঘটনায় আমার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না, অন্তত সেই দিন পর্যন্ত যতদিন না ঘটনাটা আমার নিজের সঙ্গেই ঘটল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আমি তেমনই এক ঘটনার কথা বলবো, যা আমার নিজের চোখে দেখা, নিজের শরীরে অনুভব করা। সেই সময় আমার চাকরিটাই ছিল এমন যে ভারতবর্ষের নানা প্রান্তে বিভিন্ন গ্রামে গ্রামে আমাকে ঘুরে বেড়াতে হতো। কাজটা মন্দ ছিল না। নতুন নতুন জায়গা দেখা, ভিন্ন ভিন্ন মানুষের সাথে মেশা আর প্রকৃতিকে কাছ থেকে চেনা। কিন্তু এত সব অভিজ্ঞতার মধ্যে কেবল এই একটি ঘটনাই আজও মাঝরাতে আমার ঘুম কেড়ে নেয়। সময়টা ছিল গ্রীষ্মকাল। এক জঙ্গল ঘেরা প্রত্যন্ত গ্রামে আমি একটা ছোট্ট হোটেলে উঠেছিলাম। হোটেল বলতে যা বোঝায় সেরকম কিছুই নয়। পুরনো ধাঁচের একটা দোতলা বাড়ি, কাঠের সিঁড়ি আর তার সাথে লাগো একটা ছোট রেস্তোরাঁ। সেদিন সকালে আমি সেই রেস্তোরাঁর এক কোনায় বসে সকালের জলখাবার খাচ্ছিলাম। জানলার ধারের সেই টেবিলটা থেকে বাইরের দৃশ্যটা ভারী সুন্দর দেখাচ্ছিল। বিস্তীর্ণ ফাঁকা মাঠ, তার শেষে জঙ্গলের ঘন সবুজ সারি আর দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি বাড়ি। হোটেলের বাইরে একটা ছোট ফুলের বাগান ছিল, যেখানে রং বেরঙের প্রজাপতিরা আনন্দে উড়ে বেড়াচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রেস্তোরাঁর দরজার দিকে একটা হালকা শব্দ হলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম একজন বেশ বয়স্ক ভদ্রলোক ভেতরে প্রবেশ করছেন। তার গায়ে একটা পুরনো খয়েরি রঙের কোট, যেটা দেখে মনে হচ্ছিল বহুদিন কাচা হয়নি, আর হাতে একটা ভাঁজ করা কাগজ। আমি প্রথমে তেমন গুরুত্ব দিইনি, নিজের খাবারে মন দিয়েছিলাম। কিন্তু কয়েক মুহূর্ত পরেই দেখি তিনি সোজা আমার দিকেই এগিয়ে এসে আমার সামনের খালি চেয়ারটিতে বসে পড়লেন। মুখে কোনো কথা না বলে তিনি কেবল জানলার বাইরে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো। রেস্তোরাঁয় আরও অনেক টেবিল খালি পড়েছিল, কিন্তু উনি সেসব ছেড়ে আমার টেবিলেই কেন বসলেন? আমি ভাবলাম হয়তো তিনি আমার সাথে আলাপ করতে চান, কিন্তু তিনি তো কিছুই বলছেন না, শুধু বাইরে তাকিয়ে আছেন। এরই মধ্যে হোটেলের মালিকের মেয়ে এসে আমাকে জিজ্ঞাসা করল, আপনার আর কিছু লাগবে? আমি অবাক হয়ে খেয়াল করলাম মেয়েটি একবারের জন্য ওই ভদ্রলোকের দিকে তাকালো না, এমনকি তার উপস্থিতি নিয়ে কোনো প্রশ্নও করল না, যেন তিনি সেখানে নেই। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে সংকোচের সাথে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখানেই থাকেন? তিনি আমার দিকে মুখ ফিরিয়ে সামান্য হেসে বললেন, এক সময় থাকতাম, এখন আর থাকা হয় না। অনেক অনেক বছর পর আবার ফিরে এলাম। আমি মাথা নেড়ে বললাম, জায়গাটা সত্যিই খুব সুন্দর, একেবারে ছবির মতো। ভদ্রলোক আবার জানালা বাইরে তাকিয়ে থেকে বললেন, এই জায়গাটা একসময় আমার সব কিছু ছিল। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি ধূলিকণা আমার চেনা। কিন্তু সময় সব বদলে দেয়। শেষ পর্যন্ত সব কিছু ছেড়ে আমাদের চলেই যেতে হয়। তার গলার স্বরে এমন এক গভীর বিষণ্ণতা ছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছিল তার বুকের ভিতর অনেক না বলা কষ্ট জমে আছে। হঠাৎ তিনি আমার দিকে ফিরে বললেন, কাল সকালে আমার সঙ্গে এক জায়গায় যাবেন। কোথায়? আমি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। মৃতের জঙ্গলে। তার কথাটা শুনে আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। মৃতের জঙ্গল? সে আবার কেমন জায়গা? আমি কিছু বলার আগেই তিনি হাতের কাগজটা তুলে নিয়ে উঠে দাঁড়ালেন এবং ধীর পায়ে হোটেল থেকে বেরিয়ে গেলেন। আমি তার চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তখনই হোটেলের সেই মেয়েটি আবার আমার কাছে এলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এইমাত্র যিনি আমার টেবিলে বসেছিলেন, উনি কে? মেয়েটি আমার কথা শুনে থমকে দাঁড়ালো। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। সে বলল, কোন ভদ্রলোক?
এই তো এইমাত্র যিনি আমার টেবিলে বসেছিলেন, গায়ে পুরনো কোট, হাতে একটা কাগজ। মেয়েটি প্রায় ফিস করে বলল, আপনি তো সেই সকাল থেকে একাই বসে আছেন। কথাটা শোনার সাথে সাথে আমার সারা শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। আমি কাঁপা গলায় বললাম, আচ্ছা, এখানে মৃতের জঙ্গল নামে কোনো জায়গা আছে? আমার প্রশ্ন শুনে মেয়েটির মুখের রং ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে চোখ নামিয়ে মিনমিনে গলায় বলল, আছে। জঙ্গলের শেষ মাথায় একটা পুরনো শ্যাওড়া গাছের বাগান আছে। গ্রামের লোকেরা ওটাকে মৃতের জঙ্গল বলে। শোনা যায় গ্রামে কেউ মারা যাওয়ার আগে নাকি এক বৃদ্ধ লোককে সেখানে দেখা যায়। লোকে বলে উনি তাকে নিতে আসেন। আমি বিস্ময়ে নির্বাক হয়ে গেলাম। তার মানে? মেয়েটি বলতে লাগলো, ওই বৃদ্ধ লোকটি বহু বছর আগে এই গ্রামেই থাকতেন। এক দুর্ঘটনায় তার ছেলেকে হারানোর পর তিনি প্রায় সব কিছু হারিয়ে ফেলেছিলেন। পরে হয়তো ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা পেয়েছিলেন, কিন্তু তিনি বলতেন টাকা দিয়ে হারানো মানুষকে ফেরানো যায় না। একসময় তিনি ওই জঙ্গলের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েন। তিনি বলতেন তার ছেলেকে নাকি ওই জঙ্গলে তিনি দেখতে পান, আর মৃত মানুষও নাকি ওই জঙ্গলে হেঁটে বেড়ায়। একবার তার স্ত্রী তাকে অনুসরণ করে দেখেন তিনি জঙ্গলে একা দাঁড়িয়ে অদৃশ্য কারোর সাথে কথা বলছেন। তারপর একদিন রাতে তার স্ত্রী স্বপ্নে দেখেন তিনি নিজেই সেই জঙ্গলে চলে যাচ্ছেন। সকালে তার স্ত্রী দেখেন তিনি বাড়িতে মৃত অবস্থায় পড়ে আছেন। এরপর আমি আর কোনো প্রশ্ন করতে পারিনি। আমি প্রথমে এই গাঁজাখুরি ব্যাপারটাকে নিজেকে বিশ্বাস করাতেই পারছিলাম না। লোকটা আমার সামনে দিয়ে দরজা দিয়ে বেরোয় গেল, না, কিছুতেই মেনে নিতে পারছি না। তাই সেই রাতে অনেক সাহস সঞ্চয় করে আমি হোটেলের পেছনের ধান ক্ষেত পেরিয়ে সেই জঙ্গলের মুখে গিয়ে দাঁড়ালাম। চারিপাশ নিস্তব্ধ, কেবল ঝিঞ্জি পোকার একটানা ডাক শোনা যাচ্ছে। হঠাৎ বুকের ভিতরটা ভয়ে ধকধক করছিল। একবার ভাবলাম না, যাব না, কিন্তু এত দূর যখন চলেই এসেছি তবে সেটা দেখেই যাব। তাই আমি জঙ্গলের দিকে পা বাড়ালাম। জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই এক হিম শীতল হাওয়া আমার শরীর ছুঁয়ে গেল। হঠাৎ মনে হলো কেউ যেন আমার হাতটা শক্ত করে চেপে ধরেছে। নিকষ কালো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। সেই শক্ত হাতের টান আমাকে জঙ্গলের আরও গভীরে নিয়ে গেল। পিছনে ফিরে তাকানোর সাহসটুকু আমার ছিল না। হঠাৎ কানে এলো সেই পরিচিত কণ্ঠস্বর, চলুন, আমরা পৌঁছে গেছি। আমি মাথা তুলে দেখলাম শ্যাওড়া গাছের নিচে শ্যাওলা ধরা এক মসৃণ পাথরের দেবী, আর তার সামনে দাঁড়িয়েছেন সেই ভদ্রলোক। তিনি বললেন, আজ এখানে একজন আসবে, আমি শুধু তাকে পথ দেখানোর জন্য অপেক্ষা করছি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ঠিক সেই মুহূর্তে ধান ক্ষেতের দিক থেকে একটা ঘোড়ার গাড়ির শব্দ ভেসে এলো। গাড়িটা ধীরে ধীরে মাঠের মাঝখানে এসে থামল। চালক দরজা খুলতেই ভেতর থেকে কালো কাপড়ে আপাদমস্তক ঢাকা এক মূর্তি নেমে এলো। সে গাড়ি থেকে নেমে সোজা আমাদের দিকেই হেঁটে আসতে লাগলো। তার মুখ ঢাকা থাকলেও হাঁটার ছন্দটা যেন বড় চেনা। একটু একটু করে যখন সে আমাদের কাছাকাছি এলো, তখন তার মুখের উপর থেকে কাপড়ের আবরণটা সরে গেল। আমি বিস্ময়ে জমে গেলাম। এ তো হোটেলের সেই মেয়েটি। আমি ভয়ে কয়েক কদম পিছিয়ে গেলাম। তারপর হঠাৎ সেই অদৃশ্য হাতের টান ছিন্ন করে আমি পেছনের দিকে দৌড় দিলাম। প্রাণপণে ছুটে জঙ্গল পেরিয়ে হোটেলে ফিরে এলাম। দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে আমি মাটিতে বসে পড়লাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। সকালের আলো ফুটতেই আমি তড়ঘড়ি করে সেই গ্রাম ছেড়ে চলে গেলাম। অনেক দিন চেষ্টা করেছিলাম সেই রাতের কথা মন থেকে মুছে ফেলার, কিন্তু পারিনি। ঠিক 1 বছর পর কাজের সূত্রে আমাকে আবার সেই গ্রামে ফিরতে হলো। পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে আমি সেই হোটেলেই সকালের নাস্তা করতে গেলাম, কিন্তু এবার আর সেই মেয়েটিকে দেখতে পেলাম না। আমি তার বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনার মেয়েটিকে তো দেখছি না। লোকটি কিছুক্ষণ চুপ থেকে একরাশ শূন্যতা নিয়ে বলল, গত গ্রীষ্মে একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল সে। গ্রামের লোকেরা খোঁজাখুঁজি করে অবশেষে জঙ্গলের ধারে এক শুকনো পুকুরের পাশে তার নিথর দেহ খুঁজে পায়। আমি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। আমার বুকের ভিতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার স্পষ্ট মনে পড়ে গেল আমি সেদিন জঙ্গলের গভীরে যাকে দেখেছিলাম সে আর কেউ নয়, এই মেয়েটিই ছিল। আমার মনে যেন জঙ্গলের সেই অচেনা একাকিত্বের দৃশ্য ভেসে উঠল, ঠিক সেই দৃশ্য যেটা আমি সেদিন জঙ্গলের গভীরে দেখেছিলাম।
আমি আজও জানি না সেদিন আমি যা দেখেছিলাম তা বাস্তব ছিল নাকি আমার মনের ভুল। তবে এটুকু বুঝেছি, কিছু পথ আমাদের চোখের আড়ালে থাকে, যেগুলো শুধুই কারো চলে যাওয়ার আগে একবারের জন্য খুলে যায়। আর কিছু কিছু দরজা একবার খুলে গেলে আর আগের মতো বন্ধ হয় না। গল্পের পরের পার্টের জন্য কমেন্ট করতে ভুলবেন না।